বাংলাদেশে ভয়াবহ এয়ারক্রাফট দুর্ঘটনার পর সবথেকে বেশি যে প্রশ্নটি উঠেছে তা হলো কোথায় মোহাম্মদ ইউনূসের ক্রাইসিস ম্যানেজমেন্ট টিম। মোহাম্মদ ইউনূস প্রথাগত রাজনীতিবিদ নন, কিন্তু তিনি একটি গ্রামীণ ব্যাংক নামক একটি সংস্থার মাথার উপরে ছিলেন। ফলে ধরে নেওয়া যায় কর্পোরেট স্ট্রাকচারে অন্তত এই মুহূর্তে ক্রাইসিসটি মোকাবিলা করতে পারতেন মোহাম্মদ ইউনূস। কিন্তু প্রথম থেকেই একাধিক ভুল পদক্ষেপ, এর ফলে বাংলাদেশে একাধিক বিদেশি শক্তির কিন্তু আগমন অলরেডি হয়ে গেছে। কালকে একাধিক সূত্র মারফত কিছু খবর আমার কাছে আসে, মোহাম্মদ ইউনূস যে কতটা আতঙ্কিত, অন্তত ভারতের এই ইন্টারভেনশনের পর কতটা আতঙ্কিত তার কিছু নমুনা কালকে তিনি রেখেছেন। অফিসিয়াল কনফার্মেশন এলে সেই খবর আজকে আপনাদের সামনে দেখাবো। তখন আপনারা বলবেন ভারত বাংলাদেশকে সাহায্য করে কি কিছু ভুল করলো, নাকি মানবিকতার খাতিরে বাংলাদেশের নিরীহ শিশুদেরকে বাঁচানোর জন্য ভারতের এই মহৎ পদক্ষেপ মোহাম্মদ ইউনূসের মনে ইনসিকিউরিটি তৈরি করলো। কেন আমি বলছি আজকে একটি ভিডিওতে আপনাদের জানাবো, ঘন্টাখানেকের মধ্যে আমার কাছে অফিসিয়াল কনফার্মেশন আসবে। যাই হোক, আজকের এই ভিডিওটা একটা সম্পূর্ণ অন্য টপিকে। কালকে ভারতের সাহায্য করার পর আন্তর্জাতিক স্তরে আরো দুটো দেশ বাংলাদেশে ঝাঁপিয়ে পড়েছে, একটি চীন এবং অন্যটি জাপান। জাপানকে নিয়ে কিছু বলার নেই, জাপানের সঙ্গে ভারতের সম্পর্ক অত্যন্ত ভালো, কিন্তু চীনের হঠাৎ করে ঝাঁপিয়ে পড়া এটা কিন্তু নিঃসন্দেহে উল্লেখযোগ্য। ভারত সকলের আগে ঝাঁপিয়ে পড়ে মোহাম্মদ ইউনূসকে বুঝিয়ে দিয়েছে আসলে মোহাম্মদ ইউনূস শেষ এক বছরে কিছুই করেনি বাংলাদেশে। না মেডিকেল ইনফ্রাস্ট্রাকচারের ডেভেলপমেন্ট, না মিলিটারি ডেভেলপমেন্ট, না আইন শৃঙ্খলার ডেভেলপমেন্ট, নাকি ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট, কোনো দিক থেকে মোহাম্মদ ইউনূস যে এক বছরে কিছু করেনি তা ভারতের এই ঝাঁপিয়ে পড়াতে স্পষ্ট হয়ে যায়। কালকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা একটি স্টেটমেন্ট দিয়েছেন, তিনি বলেছেন ভারত আমাদের প্রতিনিধি পাঠাচ্ছে, ডাক্তারদের দল পাঠাচ্ছে, নার্স পাঠাচ্ছে, চিকিৎসকদের ভারত সাহায্য করছে, এবং আমরা ভবিষ্যতে আরো যদি কোনো কিছু প্রয়োজন হয় আমরা ভারতের কাছে জানাবো। কালকে ভারতের পক্ষ থেকে অফিসিয়ালি ভারতের বিদেশ মন্ত্রক একটি প্রেস রিলিজ করেছে, যেখানে তারা স্বীকার করেছে এই মুহূর্তে জরুরিকালীন ভিত্তিতে বাংলাদেশে পৌঁছে গেছে ভারতের মেডিকেল ইউনিট। এরপর মোহাম্মদ ইউনূস কি করতে পারতেন? মোহাম্মদ ইউনূস ভারতকে ধন্যবাদ দিতে পারতেন, বলতে পারতেন সমস্ত সমালোচনা আপাতত দূরে সরিয়ে রেখে চলুন দুদেশের সম্পর্কটাকে ভালো করার চেষ্টা করি। আগে যা ভুল ভ্রান্তি হয়েছে আমার অপরিপক্কতার জন্য হয়েছে, আমার ইম্যাচুরিটির জন্য হয়েছে, আমি কনসিকুয়েন্স গুলো বুঝতে পারিনি। আজকে থেকে ভারত এবং বাংলাদেশ যদি একত্রে ফের কাজ করে তাহলে দক্ষিণ এশিয়ায় আমরা ফের আগের মতো এক শক্তিশালী বেস তৈরি করতে পারবো, আমরা এগিয়ে যেতে পারবো। মোহাম্মদ ইউনূস উল্টোটা করলেন, উনি ভয় পেয়ে গেলেন, কারণ বাংলাদেশে ঢুকে পড়েছে ভারত। তিনি সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটি মিটিং ডাকলেন। এবার একটি দেশে এই ধরনের ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে, আপনি ক্রাইসিস ম্যানেজমেন্ট টিমের সঙ্গে মিটিং ডাকুন, আপনি সেনাপ্রধানকে নিয়ে আলোচনা করুন যে এই মুহূর্তে কিভাবে মোকাবিলা করা যায়, আপনি মেডিকেল ইউনিটের সঙ্গে কথা বলুন, আপনি ডক্টর সামন্তলালের মতো বার্ন ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতাকে খুঁজে বার করুন, যাকে আপনি শুধুমাত্র আওয়ামী লীগের স্বাস্থ্যমন্ত্রী হিসাবে আইডেন্টিফাই করে গুম করে দিয়েছেন। না করে আপনি রাজনৈতিক দলগুলোর সাথে মিটিং করলেন শুধুমাত্র তাদেরকে কনফিডেন্সে নেওয়ার জন্য, আপনার চেয়ার বাঁচানোর জন্য, যেন আপনার বিপক্ষে এই মুহূর্তে কেউ সমালোচনা না করে। এটা কি আসলে কোনো ক্রাইসিস ম্যানেজমেন্টের নমুনা হতে পারে? মোহাম্মদ ইউনূস এখনো অবধি ঘটনাস্থলে পৌঁছাতে পারলেন না, কারণ উনি জানেন যদি উনি ঘটনাস্থলে পৌঁছান আইন উপদেষ্টার যে অবস্থা হয়েছে, শিক্ষা উপদেষ্টার যে অবস্থা হয়েছে, ওনার অবস্থা এর থেকেও খারাপ হবে। সন্ধ্যাবেলায় দেখলাম তিনি তার ছাত্র নেতাদের দলের মাধ্যমে একটি প্রেস কনফারেন্স করিয়েছেন। পাশাপাশি প্রশ্ন উঠে গেল, যখনই ভারত ঘোষণা করলো যে ভারত বাংলাদেশে মেডিকেল ইউনিট পাঠাবে, তখন সকলে গর্ত থেকে বেরিয়ে পড়তে শুরু করলেন। বেরিয়ে পড়লেন মোহাম্মদ ইউনূস, বেরিয়ে পড়লেন নাহিদ, সারজিৎ, হাসনাতরা। সে 24 ঘন্টায় কোথায় ছিল? যারা ক্রমাগত ভারতের বিপক্ষে কথা বলতো, যারা ভারত বিরোধী হিসাবে নিজেদের জায়গা বাংলাদেশের রাজনীতিতে পাকা করার চেষ্টা করছে, তারা ভারতের সাহায্য যখন এলো ঠিক তখনই গর্ত থেকে ঝাঁপিয়ে পড়লো। তারা চাইটা কি? পরিষ্কার রাজনৈতিক অঙ্ক। ভারত যেহেতু বাংলাদেশে ফের ঢুকে গেছে, এরা মনে করতে শুরু করে দিয়েছে বাংলাদেশের যে বিরোধী দলগুলো যেমন বিএনপি, জামাত, এরা হয়তো ভারতের সঙ্গে সম্পর্ক বিল্ড আপ করবে, কারণ ভারত ছাড়া যে চলা যাবে না তা এরাও জানে, এরাও বুঝেছে।
কিন্তু কোনোভাবে স্পেসটাকে দেওয়া যাবে না বাংলাদেশ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে। ফলে গর্ত থেকে বেরিয়ে গেলেন মোহাম্মদ ইউনূস, গর্ত থেকে বেরিয়ে গেলেন নাহিদ হাসনাতরা। ফলে এই মুহূর্তে দাঁড়িয়েও প্রতিহিংসা পরায়ণ রাজনীতি করছেন মোহাম্মদ ইউনূস। এ তো স্পষ্ট। মোহাম্মদ ইউনূস পৃথিবীর এমন একজন শাসক যিনি ফেসবুক পোস্ট করে ডিলিট করেছেন, ফেসবুক পোস্ট করে তিনি ত্রাণ তহবিল গড়ার চেষ্টা করেছেন। দুর্গাপুজোর সময় যেমন চাঁদা কাটি আমরা সকলে মিলে পুজো করার জন্য, ঠিক সেরকম ভাবে বাংলাদেশের ক্রাইসিস ম্যানেজমেন্টের জন্য বাংলাদেশ সরকার লোকের থেকে পয়সা চেয়ে একটা তহবিল গড়ার চেষ্টা করেছেন। এটাতেই বোঝা যায় মোহাম্মদ ইউনূসের ক্রাইসিস ম্যানেজমেন্ট ক্যাপাবিলিটি কোথায় দাঁড়িয়ে আছে। আজকে ভারত স্বেচ্ছায় বাংলাদেশকে সাহায্য করতে ঝাঁপিয়ে পড়েছে। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা ভারতের কাছে সাহায্য চেয়েছে। এই যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, এই মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং তো একটা দেশকে ভালো জায়গায় নিয়ে যেতে পারে। আজকে যদি কিছু শিশুকে এই মুহূর্তে বাঁচানো সম্ভব হয়, তাহলে ভারতবর্ষের কি লাভ, মোহাম্মদ ইউনূসের ব্যক্তিগত কি লাভ, আলটিমেটলি বাংলাদেশের লাভ, এই পৃথিবীর লাভ, মানবিকতার লাভ। আজকে মানবিকতাকে দূরে সরিয়ে শুধুমাত্র ভারত যেহেতু বাংলাদেশে ফের একবার ঢুকে গেছে, আপনি ভারতের বিপক্ষে চক্রান্ত করার জন্য রাজনৈতিক দলগুলোকে একজোট করার চেষ্টা করলেন। আপনার ছাত্র নেতাদেরকে দিয়ে একটি প্রেস কনফারেন্স করালেন, যাদেরকে সে 24 ঘন্টায় বিক্ষোভের ভয়ে খুঁজে অবধি পাওয়া যাচ্ছিল না। বিএসএফ যখন বর্ডারে কোনো ড্রাস্টিক মুভমেন্ট করে, যখন অ্যাগ্রেসিভ কোনো স্টেপ নেয়, নাহিদ ইসলামরা বর্ডার অবধি পৌঁছে যায়। হাসনাতরা কথায় কথায় ভারত বিরোধী কথাবার্তা বলে, সেভেন সিস্টার্সকে নিয়ে নেওয়ার হুমকি দেয়। ঘটনাস্থলে এখন অবধি হাসনাত, নাহিদ, সারজিৎ শেষ 24 ঘন্টায় যাওয়ার কেন ক্ষমতা দেখালেন না? তারাই যদি বাংলাদেশের শেষ কথা হয়, তাহলে ঘটনাস্থলে অবধি 24 ঘন্টা, আজকে যখন ভিডিও করছি 30-35 ঘন্টা কেটে যাওয়ার পরও কেন আপনারা ঘটনাস্থলে পৌঁছাতে পারলেন না? আপনারা কখন কথা বললেন? যখন ভারত আপনাদেরকে সাহায্য করছে। আপনাদের পছন্দের দেশ পাকিস্তান, তারা তো বাংলাদেশে আসেনি। এটা দুঃখ প্রকাশ করে দিয়েছে। দুঃখ প্রকাশ পৃথিবীর সবাই করতে পারে। পাকিস্তানের মেডিকেল ইনফ্রাস্ট্রাকচার তো এখন আপনারা পেলেন না। আপনাদের পাশে এই মুহূর্তে কোন দেশ এসে দাঁড়ালো ভারত ছাড়া? ভারতের আসার পর দক্ষিণ এশিয়ায় যেহেতু ভারত ফের ডমিনেট করার জায়গায় যাচ্ছে, ভয়ে ভয়ে চীনও বলে দিয়েছে আমরা মেডিকেল সাপোর্ট পাঠাবো। জাপান বরাবরই আপনাদের সাহায্য করে। জাপান ভারতের সঙ্গে অত্যন্ত সম্পর্ক ভালো রেখেছে। ফলে ভারতে ঢোকার পর আপনাদের আন্তর্জাতিক ইমেজ যে এক ধাপ বেড়ে গেল, এবং সেই ইমেজকে কাজে লাগিয়ে আপনারা চীন, জাপানের মতো সাহায্য আনতে শুরু করলো, ইন্টারন্যাশনাল অ্যাটমসফিয়ার যে আপনাদের বদলে গেল, তা হয়তো আপনারা নিজেরাও রিয়েলাইজ করলেন। আপনারা বোঝার চেষ্টা করলেন ভারত কোনো বিষয়ে ঝাঁপিয়ে পড়া মানে আসলে একটি দেশ আন্তর্জাতিক স্তরে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আমেরিকা বলুন, ইউকে বলুন, পৃথিবীর কোনো দেশ থেকে এখনো অবধি আপনাদেরকে সাহায্য করার জন্য কিচ্ছু করা হয়েছে? কিছু করা হয়নি। যে দেশের বিমান ভেঙেছে তারাও 24 ঘন্টা থেকে 30 ঘন্টা নীরব ছিল। চায়না মাল আপনারা উড়িয়েছেন, তাও আবার স্কুলের উপর, সম্পূর্ণ ভুল পদ্ধতিতে। কোনোদিন পাবলিক ডোমেনের মাথার উপর ফাইটার জেটে, ট্রেনি ফাইটার জেট উড়েছে বলে তো কেউ জানেই না। সেই নির্দেশ কে দিয়েছিল? এই প্রশ্ন যখন আন্তর্জাতিক স্তরে উঠতে শুরু করেছে, এটি দুর্ঘটনা নাকি আন্তর্জাতিক পরিকল্পনা, এই প্রশ্ন যখন উঠতে শুরু করেছে, ঠিক তখন মোহাম্মদ ইউনূস কি করছেন? ঘটনাস্থলে যাচ্ছেন না, হাসপাতালে যাননি, তিনি রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটি মিটিং করেছেন। কারণ ভারত বাংলাদেশে মেডিকেল হেল্প পাঠাচ্ছে, ভারতের মেডিকেল অ্যাসিস্ট্যান্স দরকার হচ্ছে। আপনার ভারত বিরোধী ইমেজ এক ঝটকায় ভেঙে চুরমার হয়ে গেল। যে ভারতকে আপনি গালাগালি দিতেন, সেই ভারতের থেকে সাহায্য নিতে হচ্ছে মোহাম্মদ ইউনূসকে। এর থেকে বড় ধাক্কা শেষ 1 থেকে 1.5 বছরে এই ইউএসটি ইউনূস পেয়েছেন নাকি আমার জানা নেই। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন।